নমস্কার, দ্য কোয়ারি.com-এ আপনাদের স্বাগত জানাই। আমার চেহারাটা দেখে একটু অন্যরকম মনে হচ্ছে, আমি ইচ্ছা করেই এলাম। আমার পাশে নয়নদা রয়েছে, আপনাদের প্রিয় মানুষ সে রয়েছে, তবে আমি নিলাম, আমি এনটিভি ডাব্লিউবি থেকে শান্তনু রায়। মূলত আজ নয়নদা যেখানে রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, অর্থাৎ নবাবের শহর মুর্শিদাবাদ। আর যেখানে আমরা এখন বসে প্রোগ্রাম করছি এটা হচ্ছে ভাগীরথী নদী, অনেকেই বলে গঙ্গা। আর এই গঙ্গার মধ্যে দিয়ে কিন্তু ইতিহাস বহু প্রভাবিত হয়েছে, আর বাকিটা অবশ্যই নয়নদা বলবে। নয়নদা, আসলে আমি রাজা মহারাজের মতো বসে আছি, এটা ভাববার কারণ নেই। এটা বাজরাও না, চাঁদ সওদাগরের মতো বাজরায় আমি আছি। সামান্য ভাঙা ফুটো শ্রমজীবী পরজীবী খেটে খাওয়া মেহনতি মানুষ উল্টো থেকে হাসছেন, উনি মাঝি মোল্লারও নেই। ওনারও দাবি আছে, রুটি কাপড়া মাকানের দাবি আছে, আর শান্তনুর দাবি আছে, লড়াইয়ের দাবি আছে। আসলে মেন স্ট্রিম মিডিয়া থেকে আমরা একটা অদূরে নিকষ অন্ধকারে রয়েছে। তাই পিছন থেকে যখন দেখছিলাম, একদিকে ইমামবাড়া, একদিকে হাজারদুয়ারি স্মৃতি রোমন্থন করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শান্তনু আমার দীর্ঘদিনের সহকর্মী ভাই, ও শান্তনুর লড়াই আমি দেখেছি কাছ থেকে। আজকে একটু বলার খুব স্কোপ হয়েছে আমার, মানে একসঙ্গে থাকার একটা সুবিধা হয়ে গেল, একটা এই সঙ্গম বলা যেতে পারে। এই যেভাবে নৌকাটা ঘুরছে, আমিও ঘুরছি, কিন্তু এটা চাঁদ সওদাগর বসে থাকলে মাঝির দম হতো না যে নৌকাটা ঘোরাতো। এখন চাঁদ সওদাগর নেই, ইতিহাস পাল্টে গেছে, প্রেক্ষাপট পাল্টে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে। সূর্য তখনও পূব দিকে থাকতো, পশ্চিমে অস্তমিত হতো। কি হবে রাজনীতির, কি কথা হবে শান্তনু? একদম রাজনীতির কথা তো অবশ্যই বলতে হবে, তার কারণ যে সময় নয়নদা এখানে এসেছে রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু অন্য ধারণা নিয়ে নিয়েছে। আপনারা বুঝতেও পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষে রাজনীতির চর্চা ছাড়া কিন্তু হয়তো আলোচনাটা অধারা হয়ে যেত। কিন্তু যে জায়গাটায় বসে রয়েছে নয়নদার আমি, এই জায়গাটা হচ্ছে একটা ইতিহাসের পীঠস্থান। কারণ যেখানেই আপনি তাকাবেন ইতিহাস আপনাকে কথা বলবে। আমার ডান দিক বা বাঁ দিক যে কথাই বলি, ঠিক এখন চলে এলো যেমন ডান দিকে। এই ডান দিকে একটা সময় কিন্তু টাকশাল ছিল, কার বলুন তো? সেই সময়ে নবাবদের টাকশাল বলা হতো। এই যে এশিয়া মহাদেশ, যার বেশিরভাগ অংশের মধ্যে মাত্র কয়েকটা দেশের হাতে ছিল সেই ট্যাক্সাল, মুর্শিদাবাদের নবাবদের হাতেও কিন্তু ট্যাক্সাল ছিল। আর যেখানে বসে রয়েছি এই পাশ থেকেই কিন্তু ট্যাক্সালের যে বিল্ডিং সেটা সূচনা হয়েছিল। আর আজ দেখুন এক রাজনৈতিক লড়াই চলছে। মুর্শিদাবাদের 3টে লোকসভা কেন্দ্র, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর, আর 3টে লোকসভা কেন্দ্রের যে লড়াই, সেই লড়াইয়ে সাংসদরা ঠিক কত টাকা খরচা করতে পেরেছে, কোন টাকাকে খরচা করবে, অর্থাৎ টাকার সঙ্গে যে সম্পর্ক একটা রয়েছে প্রত্যেক লড়াই, সেটা তো বলাই যায়। বাকিটা অবশ্যই নয়নদা। আসলে রাজনীতি হচ্ছে ক্ষণস্থায়ী। যদি খুব হিসেব করি আমরা, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের পর থেকে ভারতবর্ষের 75-76 বছরের স্বাধীনতার ফরম্যাট অ্যাকচুয়ালি সংসদীয় গণতন্ত্র। কিন্তু ইতিহাসের তো বহুকাল ধরে বিস্তৃত ভাগীরথীর স্রোতের মতো, যা আজও আমাদেরকে গৌরবান্বিত করে। অতীতের স্মৃতি আঁকড়ে ধরেই তো আমরা ইতিহাসকে শ্রদ্ধা জানাই। তাই বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে, স্রোতের সঙ্গে সঙ্গে হাজারদুয়ারি, নবাব সিরাজদৌল্লা, আলিবর্দী খাঁ, মির্জাফর, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, এই সামগ্রিক ইতিহাসটা কিন্তু বর্তমান, এটা স্ট্যান্ড বাই। তাই রাজনীতির আবর্ত ঘূর্ণাবর্তের পরিস্থিতিতে পরিবর্তিত হতে পারে। রাজনীতি আজ না হোক কাল মনে রাখবে কিনা বলতে পারবো না, জেনারেশন টু জেনারেশন, বাট জেনারেশন মনে রাখবে আলিবর্দী খাঁ, নবাব সিরাজদৌল্লা, বিশেষ করে যারা মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করেন। তো শান্তনু, সেটা হচ্ছে চওড়া ব্যাটে খেলা হবে বলছে ইউসুফ পাঠান, যেহেতু বিশ্বকাপ স্কোয়াডে ছবি। এটা কি করা যায়? আমি বলছি এটা বিতর্ক হয়েছে, এটা নিয়ে একেবারে বড় বিতর্ক। কারণ যখন ইউসুফ পাঠানের নামটা প্রথম আসে যে বহরমপুর লোকসভা কেন্দ্রে লড়তে চলেছে ইউসুফ পাঠান, তার পরবর্তী যে রিয়াকশন আমরা পাই, সেখানে তৃণমূল 2 থেকে 3 জন নেতা তারা কিন্তু রীতিমতো সামনে এসে প্রতিবাদ করে। তাদের বক্তব্য, অধীর রঞ্জন চৌধুরীর সামনে ইউসুফ পাঠান, এটা কখনো মানাই যায় না। কারণ তার ব্যক্তিত্ব একরকম, ইউসুফ পাঠানের ব্যক্তিত্ব ঠিক আর এক রকম, মেনে নেয়নি। তারপরে অগাধ আলোচনা, এবং আলোচনার পরে সেই সব বিধায়করাই সামনে এসে আবার বলতে শুরু করে দেয় যে না, ইউসুফ পাঠান জিতবে, এখান থেকে জেতার সম্ভাবনা রয়েছে। এবার যেটা বড় প্রশ্ন, যেটা নয়নদা আমার কাছে জানতে চাইছে, কি হতে চলেছে। মানে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা মানে অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে একভাবে তিনি জিতে আসছেন। জেতার মার্জিনের যদি কথা বলি, সেই ক্ষেত্রে কিছু সময় কমেছে, কিছু সময় তার মার্জিন বেড়েছে।
তবে এবারের লড়াইটা ঠিক কত কঠিন এটাই কিন্তু জানার প্রশ্ন আমাদের। এবারের লড়াইটা অধীর রঞ্জন চৌধুরীর তরফ থেকে যা বলা হচ্ছে বা তার দলের থেকে বলা হচ্ছে যে সবচেয়ে সহজতম লড়াইয়ে তিনি কিন্তু অবতীর্ণ হয়ে গিয়েছেন। কারণটা কি? গতবার যখন 19-এ নির্বাচন হয় সেই সময় বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তাঁরই শিষ্য ডেভিড অপূর্ব সরকার, তিনি হচ্ছে কান্দির বিধায়ক, তিনি দাঁড়িয়েছিলেন। আর সেই সময় এমন পরিস্থিতি হয়েছিল যে যিনি রাজনীতি বোঝেন না জানেন না তিনিও বলে দিচ্ছিলেন অধীর চৌধুরীর জেতাটা বোধহয় এতটা সহজ হবে না। কিন্তু এবার পরিস্থিতি একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছে। কি রকম পরিবর্তিত পরিস্থিতি? একদিকে ইউসুফ পাঠান, যার নাম আমরা শুনিনি এমন লোক আপনি পাবেন না, তবে ক্ষেত্র, যেমন কথাটা বললাম যে ক্ষেত্র, তার ক্ষেত্র রয়েছে কিন্তু সেই মাঠের জগতে। যখন বক্তব্য তিনি দিচ্ছেন, প্রথম অবস্থায় তো ভালো বক্তব্য একেবারেই দিতে পারছিলেন না, 2 মিনিট 3 মিনিট, এখন অবশ্য তিনি বক্তব্যের ধারালো কিছুটা বাড়িয়েছে। তবে বিতর্ক নিয়ে ভালো কিছু বক্তব্য বা তার বক্তব্যকে ঘিরে খুব ভালো খবর পরিবেশন করা সম্ভব, বিশ্লেষণ করা সম্ভব, সেটা হয়তো নয়। নয়নদাও বিষয়টি দেখেছে। নয়নদা, আসলে আমার ডান দিকে চিকচিক করছে সূর্যের আলো, আর ঠিকরে জলটা, ভাগীরথীর জল আমার গালটাকে স্পর্শ করছে। যদি আমি দেখতে সুন্দর নই, কালো রং হলে, কালো লোকেদের সমস্যা হচ্ছে সূর্যের আলো হলে চকচকে হয়, সেটা আমার ক্ষেত্রে একই। কারণ আমরা তো বলিউডে কোনো অভিনয় করতে আসিনি। অনেকে টিপ্পনি টিটকারি মারে ঠিকই, যে আপনারা কি দেখতে পারে কি বলতে চায়। আর যখন আমরা এই যে খবরটা পরিবেশন করছি, এখন টাইম হলো দুপুর 2টো, অর্থাৎ আপনারা অনেকেই এসি ঘরে বসে রয়েছেন, মাথার উপর ছাউনি রয়েছে, আর আমাদের দেখুন, এই দেখুন জ্বলছে, কাজে কালো তো হবেই, আর কালো মানে স্লেট প্রতিফলক আপনি পাবেন। ফলে লাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড ক্যামেরার বাইরে নৌকার মধ্যে, ভাঙা নৌকোতে মাঝির হাত ধরে আমরা ভাগীরথীর মাঝখানে, আমার জীবনটা ওনার হাতে আর তোমার জীবনটা ওনার হাতে একেবারে। আর স্রোতে যে কখন জোয়ার আসবে কেউ বলতে পারবে না। বিষয় হচ্ছে রে, शेर तो किसी जंगल में कभी शेर नहीं मिलते तो बंदर भी शेर बन जाते हैं। तो बंदर सोचता है यार हम शेर नहीं तो आज हम शेर है, मगर परिस्थिति परिवर्तन होता है। इसलिए मैं बोल रहा हूँ যে এবারে লেফট ফ্রন্টের তরুণ তাজা টাটকা রক্তের সন্ধান কিন্তু সেলিম সাহেব পেয়েছেন। প্রতিকুর একদিকে, মুর্শিদাবাদ কেন্দ্রের ক্ষেত্রে, মুর্শিদাবাদ বলছি, সায়ন একদিকে, সৃজন একদিকে, এই যে রক্তের স্বাদ, নেগড়েদের একটা লক্ষ্য থাকে গলা টুটি ধরা, জানো তো, রক্তের স্বাদ বামপন্থীরা খুঁজছে। আমাদের পারসেপশন বা আমার পারসেপশন অফ পলিটিক্স অ্যানালাইসিস থেকে যেটা মনে হচ্ছে, আমি গণিতজ্ঞ বা বিশেষজ্ঞ নয়, তুমিও নাও, তাই মোহাম্মদ সেলিম ফ্যাক্টর এবার মুর্শিদাবাদের ক্ষেত্রে ফ্যাক্টর একদম। কেন যে তরুণ ব্রিগেডিয়াররা যদি ফেল করে যায়, সেলিম কিন্তু সিজন পলিটিশিয়ান, ফলে সংখ্যালঘু ভোটটা এবার কিন্তু সুইং করলে কিন্তু এবার সেলিমের দিকে পাল্লা বাড়ি। তারপরে ক্যাপ্টেন অধীর রয়েছে, একদম ভাগীরথীর স্রোতের মতো বিস্তৃত, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর কালকের একটা চিত্র, একটু নয়নদাকে থামাচ্ছি, কালকের একটা চিত্র, এই যে একটু আগে বললো না যে তরুণ রক্তের যে একটা তেজ, সেটা অন্যরকম থাকে। কালকে যেটা দেখতে পেলাম, মোহাম্মদ সেলিমকে সঙ্গে নিয়ে, সঙ্গে কংগ্রেসের যিনি বিধানসভায় দাঁড়িয়েছে ভগবানগোলা থেকে, তাকেও তিনি সঙ্গে নিয়েছিলেন। তারপর যখন যাচ্ছে মানে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য, এত ভিড়, নয়নদার চ্যানেলেও দেখেছেন, বিভিন্ন চ্যানেলে সেগুলো রয়েছে, এত ভিড়। আর এই ভিড় কিন্তু প্রমাণ করছে এবার কিন্তু সেই সহজ অঙ্কটা অতি সহজে হবে না। যেমন মুর্শিদাবাদে, এই বহরমপুরের ক্ষেত্রে একটু বললাম যে বহরমপুর অধীর চৌধুরীর জেতার যে সম্ভাবনা, সেটা অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। এবং বিপরীত দিকে মুর্শিদাবাদের ক্ষেত্রে নয়নদা এখনই বলে দিল যে কতটা এগিয়ে রয়েছে, কারণ এরপরে আরো কিছু খবর হবে, সেগুলো আপনারাও জানতে পারবেন, সাধারণ মানুষের রিয়াকশন নেওয়ার চেষ্টা হবে, তারাও বলবে, তখন একটু বিষয়গুলো মিলিয়ে নেবেন। এ তো গেল মুর্শিদাবাদ, এ তো গেল বহরমপুরের বিষয়। আরেকটি লোকসভা কেন্দ্র রয়েছে, সেটা অবশ্যই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। নয়নদা এই লোকসভা কেন্দ্রটার সঙ্গে ওতপ্রোতভাবে কেন জড়িয়ে সেটা বলছি, কারণ একটা সময় আপনারা জানেন যে এখানে কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায় তিনি দাঁড়িয়েছিলেন। প্রণব মুখোপাধ্যায় দাঁড়ানোর সময় তিনি একদিকে যেমন দেশ সামলেছেন, ঠিক একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তিনি সামলেছেন, বিদেশ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। নয়নদারও সৌভাগ্য হয়েছিল সেই সময়, যদিও সেই সময় কোয়ারি বা এনটিভি ছিল না, তখন অন্য চ্যানেল ছিল, আমি চ্যানেলের নাম নিচ্ছি না। নয়নদা নিজে প্রণব মুখার্জির ইন্টারভিউ নেওয়া, তার বাড়িতে বিভিন্ন পুজোতে অংশগ্রহণ করা, সেই জায়গাটা প্রথমে একটু শুনে নিন, তারপর এবার কি হতে চলেছে, কি পট পরিবর্তন হবে সেটাও শোনাবো। নয়নদা, না, সেলিমদা জিতবে, এটা নিশ্চিত থাকো একদম। এগুলো কেন, আমি আজকে এই ভর দুপুরে মাথার উপরে আকাশ, নীলাকাশ বাজি ধরছি যে আজ মোহাম্মদ সেলিম জিতবে। अभी बोलची जो सिंदूर लेकर आए थे, जो आबिर लेकर आए थे, सिंदूर नहीं आबिर, वो आबिर किसी को देना है।
ये हमने नहीं बोला, मीनाक्षी ने बोला था। जादवपुर में मंच में खड़े होकर उन्होंने बोला था যে जो আবির लेकर आए थे वो আবির हम 4 जून के बाद देंगे। আমার ওখান থেকে মনে হয়েছিল একটা স্পার্কিং অফ রেভলিউশন পলিটিক্স লেফট ফ্রন্টের মধ্যে হতে যাচ্ছে। তার মূলধারার যে বিষয়, ওদের তো ভুল ইস্যুর বিরুদ্ধে মূল ইস্যুর লড়াই, সেখানে মোহাম্মদ সেলিম আমি খুব কনফিডেন্টলি বলছি যে জিতবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি আমার থেকে আরও বেশি বলতে পারো, তুমি জেলার মানুষ। আর হচ্ছে প্রণববাবু হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি, পলিটিক্যাল ডিকশনারি, পলিটিক্যাল ম্যাথামেটিক্স যা বলবে। আজ প্রণববাবুকে তো সবাই মিস করছি আমরা। আজকে প্রণববাবু থাকলে হয়তো, যদি থাকতে বসে, দেশের অর্থনীতি বেসামাল পরিস্থিতি হতো না। ও আরেকটা কথা বলে নিই, ভাগীরথী স্রোতের সঙ্গে এটা বোধহয় মিলবে। আমার তোমার লক্ষ লক্ষ মিলিয়ন ভিউয়ারশিপ নেই। অনেকে আবার মিলিয়ন লক্ষ লক্ষ ভিউয়ারশিপ দেখে বলেন বসবো পোর্টাল, ডিজিটাল মিডিয়া, খায় না, মাথায় দেয় শ্যাম্পু, ধুলে চলে যায়। তা আমি বলেছি যে ভাই আপনাদের তো জানা নেই, অ্যানালিটিক একটা রিপোর্ট আছে, আর হচ্ছে সারা পৃথিবী এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে। তাই গ্রামের গাছে বসে যদি বলি আর ভাগীরথীর মাঝখানে যদি বলি, ঠিকঠাক বলছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তুমি এটা ফেস করছো। একদম একদম পুরোপুরি। আর আমাদের তুচ্ছতাচ্ছিল্য করার একটা প্রবণতা আছে মেনস্ট্রিম মিডিয়া, যদিও আমরা মেনস্ট্রিম ঘেটে এসেছি, আমিও সমুদ্র থেকে এসে দুজনেই মেনস্ট্রিমের মানুষ। আর মেনস্ট্রিমের কাজ করা, তারপরে স্বাধীনভাবে কাজ করার একটা বিষয় থাকে। কারণ মেনস্ট্রিমে যখন আমি কাজ করতে যাচ্ছি না, মাথার ওপর কোনো একজন রয়েছে যে বাধা দিচ্ছে খবরের ক্ষেত্রে, কিন্তু খুল্লা বিষয়টি দরকার। মানে সেই ক্ষেত্রে খুল্লা পেয়ার হয়ে যায় একেবারে, সেই ক্ষেত্রেই কিন্তু হঠাৎ জাম্প, আর সেই জাম্পের পরে নয়নদা একটা জায়গায় রয়েছে, আমি আমার নিজের মতন একটা জায়গা সামলাচ্ছি। সব মিলিয়ে চেষ্টা যেটা, যে প্রকৃত কি খবরের যে স্বাদ, সেটা একটু টেস্ট করাবার চেষ্টা আপনাদের, আর সেটাই করে যাব আমরা। সেরকম ভাবেই রয়েছেন আপনারা আজকে মুর্শিদাবাদের চিত্র আপনারা এই মুহূর্তে দেখছে। নয়নদা, সব মিলিয়ে মানে কি মনে হচ্ছে রাজ্যের পরিস্থিতি কি হতে পারে? এই যে তীব্র গরম তো দীর্ঘদিন ধরে বেরিয়ে যাচ্ছে, তারপর রাজ্যের গরমটা ঠিক কি পর্যায়ে? রাজনীতি গরম বলতে চাইছো? একদম রাজনীতি গরম বেস্ট, এখন 40 পার করে গেছে। কারণ হচ্ছে এসি ফেসি ভেদ করে একদম তৃণমূল বিজেপি কে ভেদ করছে। আর অনেকে বলছে যে বামপন্থীরা কোনো ফ্যাক্টর না, আমাদের ভুল করছে। যে বামপন্থীরা এবার কিন্তু কমিটেড ভোট এবং হচ্ছে তাদের যে পার্সেন্টেজ ভোট বাড়বে, যাক এতেও থাকবে। সেটা হচ্ছে কে 20টা পাবে, কে 22টা পাবে। মমতা ব্যানার্জি বলেই দিচ্ছে 42 পাবো, তাহলে প্রধানমন্ত্রী তো 42 দিয়ে প্রধানমন্ত্রী হবে না। তো এসব বিতর্ক থাকবে, তর্ক থাকবে। তো যেটা বলতে চাইছিলাম যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার সতীর্থ ছিলে, এখনও সতীর্থ, তুমি ছোটো ভাই। তাই এনকেটিভির শুভেচ্ছা, এবং আরও এগিয়ে যাক, সাফল্য আদায় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। কারণ আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমি কোনো নাস্তিক ফাস্তিক মানুষ নই। আম খাই, আদাও ছেঁচতে পারি, আর হালও ধরতে পারি। তাই মোলাকাত হোক কিসি মোড় পে। আর আরেকটা বিষয়, যে এইরকম টেস্ট যদি পান, মানে দেখুন তো, এই রোদ দুপুর 2টোর সময় রোদের মধ্যে বসে আপনারা ঘরের ভেতরে আরামে বসে দেখছেন। এই আরামটা পেতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটি দেখছেন, টুক করে ভেতরে চলে যান এবং সেটাকে লাইভ কিংবা ফলো করে দিন। কারণ দ্য কোয়ারি এই ধরনের প্রাকৃতিক টেস্ট আপনাদের দেবে, অবশ্যই ফলো করে রাখবেন। আর যারা গালাগালি দেবেন মন ভরে প্রাণ ভরে একেবারে দিতে পারেন, পুরো ইনবক্স খোলা, ইচ্ছাকৃত দিন। তবে যুক্তিসঙ্গত গালাগালি দিলে আমাদেরও কিছু শেখার থাকে। কারণ বোকার মতন কিছু না বুঝে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু না বুঝে আপনি হঠাৎ করে এমন একটা বক্তব্য দিলেন যে আপনাকে দেখে আরো 2-3 জন হেসে মরে গেল। হাসির পাত্র নিজে হবেন না। গাল দিন, গাল খাওয়ার জন্য আমরাও প্রস্তুত রয়েছি, তবে সেই গালটা যেন যুক্তিসঙ্গত হয়। আপনার গালটা যদি আমাদের গায়ে লাগে না, অবশ্যই শুধরে নেব, কথা দিলাম। তবে দয়া করে মা বোন বউ বাচ্চাকে টানবেন না, আমাকে টানবেন, কোনো চাপ নেই। তবে শেষ করি অনুষ্ঠান। আমারও লড়াই, আমি শান্তনু থেকে অনুপ্রাণিত হয়েছি। আসলে আমি একসময় ভেবেছিলাম যে এই প্ল্যাটফর্ম বন্ধ করে দেবো, এখানে আর দম বন্ধ হয়ে আসছে। সেটা ইতিহাস, এটাও ওই হাজারদুয়ারি নবাব সিরাজদৌল্লার ইতিহাসের মতো। ইতিহাসের মিলনস্থলে আমরা বসেই কথাটা বলছি। আমি অবশ্যই ওর কাছে ইন্সপায়ার্ড হয়েছি। ताकि किसी मोड़ पे मुलाकात होगा जरूर किसी फ़कीर को, फ़कीर से पूछे भाई तुमको क्या मिला आज। हम दोनों फ़कीर हैं और किसी रास्ते पे मोड़ पे नहीं, आज भागीरथी बीच में हूँ, विभाग में हूँ। हम लोगों का सवाल यही है, रोटी कपड़ा मकान, जल जंगल के अधिकार, रोटी कपड़ा मकाনের লড়াই। স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে শান্তনু লড়াই করছে, আমিও লড়াই করছি। আমরা গদি মিডিয়া আর ওই বৃহত্তর মিডিয়ার দলদাস নই, বা আমরা কোনো পলিটিক্যাল পার্টি কৃতদাস নই, দলদাস নই, চাকর বাকর নই। আমাদের অত ভাবার কারণ নেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শান্তনুর যদি বক্তব্য ভালো লাগে এনকেটিভি তো লাইক করবেন, এনটিভি ডাব্লিউবি। আর আমাকে যদি গালাগালিও করার ইচ্ছা থাকে সেটাও করবেন। নমস্কার।